1955 সালে 4 নভেম্বর সিল্ক সিটি রাজশাহীতে জন্মগ্রহণ করেন ছোট্ট কিশোর। বাবা মা দুজনেই কর্মরত ছিলেন রাজশাহীর মিশন হাসপাতালে। 3 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। শিক্ষা জীবন শুরু করেন রাজশাহী কোর্ট একাডেমি থেকে। এরপর ম্যানেজমেন্ট বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। গান শেখার হাতে খড়ি 3য় শ্রেণীতে পড়ার সময় থেকে। রাজশাহী সুরবানী সঙ্গীত বিদ্যালয়ে ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে প্রথম গান শেখা শুরু করেন। ওস্তাদের হাত ধরে তার নিজের প্রতিভায় প্রথমে তুলে ধরেন রাজশাহীবাসীর কাছে। মুক্তিযুদ্ধের পর কখনো স্টেজ, আবার কখনো রেডিওতে চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি পেয়েছেন অনেক পুরস্কার। আরো অনেক অনেক কঠিন। শুধু প্লেব্যাক নয়, দেশ ও দেশের বাইরে গানের বিভিন্ন অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন এই কিংবদন্তি। বাংলাদেশের প্রথম শিল্পী হিসেবে যিনি বলিউডে গান গেয়েছিলেন। ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের সুরে শত্রু চলচ্চিত্রে গান গেয়ে নিজেকে নিয়ে যান অনন্য এক উচ্চতা। বাংলাদেশের প্লেব্যাকে সর্বোচ্চ সংখ্যক 15,000-এর বেশি গান গেয়েছেন এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী। কথা দিয়েছে যাদের সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা দেখাবো মনের দুঃখ গো আমি ভুগছি জীবনের গান। একজন শিল্পী হিসেবে বা সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে তুলে ধরতে কতটা কষ্ট, কত মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয় তিনি জানতেন। তাই তিনি চেয়েছিলেন প্রতিভাবান যারা আছে তারা যেন সঠিক জায়গা না পেয়ে ঝরে না পড়ে। কমার্শিয়াল স্টেশনের যারা প্রভিশন সিঙ্গার, যে মাধ্যমে ক্লাসিক্যাল হোক, যে কোনো মাধ্যমে তাদেরকে ঢাকায় নিয়ে এসে তাদের ভালো। সে কারণে তার ওস্তাদের নামে গড়ে তোলেন ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ। তার কাছের মানুষদের সাথে নিয়ে 2012 সালের 30শে মার্চ যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতি মাসে নিজ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। সেখানে বিভিন্ন জেলার শিশু কিশোর তরুণ তরুণীরা অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরতেন। আজ তিনি না থাকলেও প্রতিষ্ঠানটি এখনো কাজ করে যাচ্ছে অ্যান্ড্রু কিশোরের স্বপ্ন বাস্তবায়ন। ভূপেন হাজারিকার সেই গান মানুষ মানুষের জন্য, সেই কথাই বাংলার মানুষের কাছে আরো একবার মনে করিয়ে দেন অ্যান্ড্রু কিশোর। কিংবদন্তি অ্যান্ড্রু কিশোরের সঙ্গীত ব্যক্তিত্বের পাশাপাশি ছিল অন্য এক রূপ। দুস্থ মানুষের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারতেন। তাই তো অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সব সময় থেকেছেন অ্যান্ড্রু কিশোর। প্রচন্ড শীতে প্রতি বছরই বিভিন্ন শীত বস্ত্র দিয়ে শীতার্তদের পাশে থেকেছেন এই কিংবদন্তি। অদূর রাজশাহীর বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত যারা মানুষের কোন রকম ত্রাণ পাননি, তাদের মাঝে ছুটে গেছেন সঙ্গীতের এই মহানায়ক। অবশেষে
দীর্ঘ 10 মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করেন এই গুণী শিল্পী। জীবনের গল্প আছে বাকি অল্প, সময়টা হয়তো ফুরিয়ে এসেছিল, তাই 64 বছর বয়সে 2020 সালের না ফেরার দেশে চলে যান কিংবদন্তি সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোর। চলে যাওয়া মানে মুছে যাওয়া মানে তিনি থাকবেন সকলের হৃদয়ে চিরজাগ্রত। যতদিন মানুষ থাকবে ততদিন গান থাকবে, আর যতদিন বাংলা গান থাকবে ততদিন অ্যান্ড্রু কিশোর থাকবে। বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোরের জন্মদিনে তার আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। বৈশাখ বাসন্তী শীতে যত গান থরে থরে জেগে ওঠে জন্মদিনের জন্মোৎসবের কেক কাটবো আর কিছুক্ষণের মধ্যে। এখন কেক কাটার পূর্ব মুহূর্তে কিশোর তার সময়ের সারথি একজন, যিনি রাজশাহীর মানুষ, ঢাকার মানুষ, এখন আমেরিকার মানুষ। আমাদের নুরুল হক, মিউজিশিয়ান কাম সঙ্গীত পরিচালক, তাকে ডাকবো। নুরুল ভাই, আপনি আসবেন। কিশোর তার সেই অবিস্মরণীয় গান ডাক দিয়াছেন দয়াল আমারে, এই গানের সঙ্গে কে বাজাবে যন্ত্রসঙ্গীত? অবিস্মরণীয় এই গানের একজন সাক্ষী আজকের নুরুল হক, এখন যিনি থাকেন আমেরিকায়। আমরা তার কাছে একটু স্মৃতিচারণ শুনব। অ্যান্ড্রু জুনিয়র, তা আমি মনে হয় এখানে একজনেই আছে যে ওনার 90 ভাগ গান আমি বাজিয়েছি। 100টা গানের ভিতরে আমি 90টা গান আমি বাজিয়েছি। আমার সুরেও অনেক গান গেয়েছি ফিল্মে। তো উনি যখন হলে ঢাকায় গেছি, কিন্তু আমি তো সুরবানির একজন ছাত্র, আমি তবলা বাজাতাম, দাদার সাথে বহু প্রোগ্রাম করেছি, রাজশাহীতে চাকরি করতাম বেতারে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি যখন প্রথম জীবন ঢাকায় শুরু করে, আমি একমাত্র ব্যক্তি, আর উনি জানেন কত বড় কৃতজ্ঞ লোক। আমি নিজে জানি যে বহু লোকের আমি উপকার করেছি রাজশাহী, ওই একমাত্র ব্যক্তি যে ওপেন বলে যে নুরু আমাকে সব মিউজিক ডিরেক্টরের সাথে, ম্যাক্সিমাম মিউজিক ডিরেক্টরের সাথে আমার পরিচয় করে দিয়েছে। এবার উনি অনেক কষ্ট করেছে ঢাকায় গান গাওয়ার জন্য। আর উনি তো দ্বিতীয় অ্যান্ড্রু কিশোর আমার মনে হয় আমি আমার জীবনে আমি লিখে যাব না। ওকে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমার সৃষ্টিকর্তাকে, যিনি আমাকে এই সুন্দর একটি পরিবেশে এসে আপনাদের সামনে উপস্থিত হয়ে দু চার কথা বলার জন্য সুযোগ পেয়েছি। আমি শেখ সাইদুর রহমান সাইদ। আমি বাচ্চু স্মৃতি সংসদের আজীবন সদস্য হিসেবে এই সংগঠনের সাথে যুক্ত আছি। মূলত আমি একজন লেখালেখির সাথে যুক্ত, সংগঠনের সাথে যুক্ত আছি। আর আমি রাজশাহীরই একজন কৃতি সন্তান। ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের সঙ্গে যুক্ত থাকার মেন উদ্দেশ্য ছিল যে দাদা, যিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, আজ থেকে অনেক বছর আগের কথা, কথাটি না বললেই নয়। যখন আমি একেবারে
পূর্তি বয়সের একজন শিশু বলবো। তখন দাদার সাথে আমার একবার দেখা হয়েছিল। সেটা হচ্ছে যে আমাদের আরেকজন গুণী মানুষ মাদার বক্স সাহেবের ছেলে ছিলেন আনাম সালে ভাই। সালে ভাইয়ের মাধ্যমে আমার পরিচয় হয়েছিল সর্বপ্রথম, যিনি নানকিং চাইনিজ রেস্টুরেন্ট ছিলেন বেদপট্টিতে, সিপাহীপাড়া। সেখানে দাদা উঠা বসা করতেন। সেখানে একদিন একটা কোনো এক কারণে দাদার সাথে পরিচয় হয়েছিল, কিন্তু দাদার সাথে যে এত আমি ঘনিষ্ঠ হব এবং দাদার সান্নিধ্যে, দাদার ভালোবাসায়, দাদার সংগঠনের সাথে যুক্ত হতে পারবো আমি কোনোদিন কল্পনা করিনি। কিন্তু ভাগ্যক্রমে আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ পাক সেই জায়গাতে পৌঁছে দিয়েছে এবং দাদার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ এবং খুব গভীরভাবে তার স্নেহের একজন হিসাবে আমি পরিচিতি লাভ করতে পেরেছিলাম। এবং আজ 1 বছর পার হয়ে গেল, দাদা আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা বিশেষ করে আমি তার হৃদয়ে আত্মার শান্তি কামনা করি। এবং আমি আজ না বেশ কিছুদিন ধরে আমার সাংগঠনিক কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি করি। আমি বাংলাদেশের বেশ কিছু সংগঠনের সাথে যুক্ত আছি। আমি বাংলাদেশ আমাদের যে চলচ্চিত্র, সেখানে আমি আজীবন সদস্য আছি এবং বাংলাদেশের যে আমাদের বাংলা একাডেমি, সেখানে আমি সদস্য। সব মিলিয়ে বেশ কিছু সংগঠনের সাথে আমি জড়িত আছি, অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত আছি এবং সাংগঠনিক কাজ করছি। আমি নিজেও কিছু সংগঠন তৈরি করেছি, যেটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত। আমি দাদার জন্য, দাদার নামে আরও সংগঠন বাংলাদেশে তৈরি হবে এবং অনেক বড় বড় অর্গানাইজেশন দাদাকে নিয়ে প্রোগ্রাম করবে। আগামীকাল আমাদের রাজশাহীতে যে নন্দন সাহিত্য একাডেমি আছে, সেই সাহিত্য একাডেমির উদ্যোগে আমরা উন্মুক্ত লালন মঞ্চে আরও একটি প্রোগ্রাম দাদাকে নিয়ে করব এবং এখানে হাজারো জনতা উপস্থিত থাকবে। আপনারা যারা সময় পান সেখানে উপস্থিত হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেখানে আমাদের দাদাকে লালন করার জন্য, ধারণ করার জন্য, তাকে আরও বেগবান করার জন্য, সমাজের কাছে সারা জীবন তাকে ধরে রাখার জন্য আরও শিল্পী তৈরি হোক, সবার কণ্ঠে দাদার গান বাজুক, সবার অন্তরে এই সঙ্গীত ছড়িয়ে যাক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের রাজশাহীর সঙ্গীতাঙ্গনের একজন গুণী মানুষ, যাকে নিয়ে আমরা গর্ব করি, বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেনারেল ম্যানেজার, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রবু। রেজাউল করিম রবু ভাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দুটো কথা বলার জন্য আমাদের এই অ্যান্ড্রু কিশোর এর ৬৭তম জন্ম উৎসবে। আসসালামু আলাইকুম। আমি অ্যান্ড্রু কিশোর সম্পর্কে অবশ্য এখানে প্রায় অনেকবার বক্তব্য দিয়েছি। বাচ্চু ভাই সম্পর্কে অনেক কিছু বলেছি, অনেক অনুষ্ঠানের প্রধান অতিথি হয়েছি, বিশেষ অতিথি হয়েছি, অনেক কথা বলেছি বাচ্চু ভাই সম্পর্কে, হয়তো কোথাও কোথাও অ্যান্ড্রু কিশোর সম্পর্কে। আমার বাড়ি রাজশাহী শিরোলে। আমি 69-এ রাজশাহী ছেড়ে চলে যাই এবং পাকিস্তান আমলে আমি বাংলাদেশ টেলিভিশন অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে যোগদান করি। কিশোরের সঙ্গে আমার সম্পর্ক পাকিস্তান আমলে, যখন আমি রাজশাহী কলেজে পড়ি। ছোট ছেলে কিশোরের গান গাচ্ছে, আমাদের ভারতের কিশোরের। যতবার আমাকে বিশেষ অতিথি, প্রধান অতিথি করার আগ্রহ প্রকাশ করেছে, আমাকে কিশোর টেলিফোন করে বলেছে, রঘু ভাই, আমার নাম রঘু, ডাক নাই, এতেই পরিচিত আমি। আমাকে ডেকে বলতো, টেলিফোন করে বলতো, আপনি অমুক সময় স্টেশনে চলে আসবেন, আমার টিকিট বুকিং করা আছে, রাজশাহী যাবো। আমি ঠিক আছে, কষ্ট হয় হাঁটতে, যেয়ে উঠতাম। আজকে কিশোরের জন্মদিন, ৬৭তম। আমি ওর চাইতে হয়তো ৮ বছরের বড়। আমিও ভেঙে পড়েছি, আমারও শরীর খুব খারাপ। কিশোর
ঢাকাতে কিশোরের সঙ্গে খুব একটা আমার যোগাযোগ ছিল না। হি ইজ ভেরি বিজি উইথ সিনেমা লাইন। অ্যাকচুয়ালি যেটা সিনেমাতে করা উচিত সেটাই সে করে। একটা জিনিস খুব মনে রাখবেন যে গান শিখলে আপনার একটা পরিচিতি থাকতে হবে। সেই পরিচিতিটা সিনেমা জগৎ থেকেই আসে, অন্য কোনো জগৎ থেকে কিন্তু খুব কম। দেখেন খুরশিদ আলম সাহেব সিনেমা জগৎ থেকে প্রচুর গান তার পপুলার। মাহমুদুল নবীর কিন্তু অত গান নাই, ৫টা ৬টা। খন্দকার ফারুক আহমদের এত গান নেই। কিশোরের যত গান আছে আমাদের প্রজন্ম, আপনি যত আমি আমার মনে হয় যে ১০০ বছর হলেও ছেলেমেয়েরা গাইবে। এটাই কিশোরের সবচেয়ে বড় পরিচিতি, আর কিচ্ছু না। ১০০ বছর হলেও আমাদের ছেলেরা কিন্তু কিশোরের এই সমস্ত ডকুমেন্টারির মধ্যে দেখলেন যে গানগুলো, সেই গানগুলো গাইবে। ট্রেনে আসতে আমরা অনেক কথা বলতাম। রাহুল দেব বর্মনের সঙ্গে গান করেছে, আশা ভোসলের সঙ্গে গান করেছে। একটা কথা বলেছিলাম আমি যে, কিশোর তোর গলাটা একটু ইয়ারে, একটু রাফ, আমার একটু কানে লাগে। তো ও কিন্তু মাইন্ড করলো না। এত সুন্দর একটা উত্তর দিল, আপনি বিশ্বাস করবেন। আমাকে বললো যে, রু ভাই আপনাদের যে গলা, আপনাদের যে ধাঁচ, রফিকুল আলম, আপনি, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, এতে কোনোদিন সিনেমাতে আপনারা কিছু করতে পারবেন না। আমার গলাটাই সিনেমার জন্য উপযুক্ত, যেটা এখানে ডকুমেন্টারিতে প্রথম বললো যে আমার গলাটা সিনেমার জন্য উপযুক্ত। এই এত কথা বলা এখানে যাবে না, সময় নাই। আমি একটা কথা বলি, সুবীর নন্দী যখন মারা গেল তখন আমাদের স্মৃতিসৌধ, যেটা বাংলা ভাষার কি বলে এটাকে, শহীদ মিনার, ভুলে যাচ্ছে আমার তো বয়স, আমার মতো বয়সে গেলে কেউ নাই। হ্যাঁ, সাইদুর আলমী। তো আমার ভাই একটু ভুলে যায়। সুবীর নন্দীর ওই শহীদ মিনারে আমি গেছি, হঠাৎ আমার পিঠে একটা থাপ্পড়, এই রো ভাই চলেন যাই রাজশাহীতে মরবো ওখানে গিয়ে। বিশ্বাস কর, এই কথাটা বললাম। আমরা তুই বলে বসেন, আমি যাবো ওখানে নিয়ে চ্যানেল আয়। আমরা গেলাম। সেই কিশোর সত্যি রাজশাহীতে মারা গেল। আল্লাহ তালা তো 1 মাসও তো সময় দিয়েছে। লন্ডনে, ওই সিঙ্গাপুরে তো মারা যায়নি, রাজশাহীতেই মরেছে। আমি একটা আর্টিকেল লিখেছিলাম ওই দিনই, যেদিন মারা যায়, জনকণ্ঠে, কিশোর সম্পর্কে। সেই আর্টিকেলে সব কিছুই লেখা ছিল, কিশোরের ছোটবেলা, এত কথা বলে তাকে বলা যাবে না, সব কিশোর সম্পর্কে অনেক বলতে পারতাম। তো আমি তার আত্মার খুব বিধি আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। কিশোর সকলের মাঝে বেঁচে থাকুক, আল্লাহ তাকে বেশবাসী করুক। আল্লাহ সব ধর্মের জন্যই কিন্তু আছেন, আল্লাহ খুব সাম্প্রদায়িক মুক্ত। তো আমি গেছিলাম কবরে আজকে সকালে। খ্রিস্টানদের কি ওভাবে জিয়ারত করে আমি তো জানি না, আমি একটু সম্মান করলাম। যাক, এইটুকুই আমি বলছি। আমি বয়স হয়ে গেছে, এখন আর শরীরেও কুলায় না। শরীরটাই আবার কোনো বড় শত্রু। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে মরতে পারি, নট খুব কষ্ট রাখে। এটুকু। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রঘু ভাই। জাতির শ্রেষ্ঠ সন্তানদের তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের সুরবাণীর অহংকার। এবারে আরো একজন বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সমন্বয়ক গেরিলা বাহিনী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাইদুল ইসলাম। দুটো কথা আমাদের সুরবাণী সঙ্গীতের মানুষ। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এক ব্যক্তি আমরা স্বীকার করব, আমার পূর্ববর্তী বক্তারাও তাই বলেছে, আমিও বলবো, এন্ড্রু কিশোর আমাদের একজন অহংকার, আমাদের বাঙালির অহংকার।
যে ভাষায় আমি এখন কথা বলছি, এই ভাষাকে বিশ্বের বিভিন্ন দেশে গানের মধ্য দিয়ে পরিচিতি করেছেন এই এন্ড্রু কিশোর। এই এন্ড্রু কিশোরকে আমি ছোটবেলায় দেখেছি। আমার পূর্ববর্তী বক্তা রেজাউল করিম রবু আমার ক্লাসমেট, আমি লোকনাথের ছাত্র, রেজাউল করিম কলেজিয়েটের ছাত্র, একই ক্লাসের ছাত্র। ওর জন্ম 76-এ, আমার জন্ম 77-এ। আমি এই জন্য 1 বছরের বড় ওই প্রতিবাদ করেছিলাম আমি। তো সেই কিশোরকে আমরা দেখেছি। আমিও রাজশাহী শহরের ছেলে, চলাফেরা করতে অনেকের সাথে পরিচিত হয়েছি। সুরবাণী সঙ্গীত বিদ্যালয়ের যিনি প্রধান, তিনি এককালে সত্যি রাষ্ট্রের একটা অহংকার ছিলেন, ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু। উনি একটি সঙ্গীত প্রতিষ্ঠান গড়েছিলেন। তখনকার রাজশাহীর অবস্থার পরিপ্রেক্ষিতে সংগ্রাম করে তিনি সঙ্গীতকে জনগণের কাছে নিয়ে আসার জন্য একটা প্রতিষ্ঠান করেছিলেন, তার নাম সুরবাণী। সেই সুরবাণীতে অনেক গুণী সুরকার থেকে শুরু করে গায়ক থেকে শুরু করে তিনি সৃষ্টি করেছিলেন। তার মধ্যে আমার এক ভগ্নপতি আছে, তার মধ্যে আমার রবু আছে, তার মধ্যে বাদশাহ আছে, তার মধ্যে আরো অনেকে আছে আজকে যারা উপস্থিত হয়েছে আছে। সবচেয়ে যে আমার অহংকার এন্ড্রু কিশোরও সে সময় গড়ে উঠেছে। সেই এন্ড্রু কিশোরকে আমি ছোট্টবেলায় দেখেছি। আমি তখন ক্লাস 10-এর ছাত্র, এই রাজশাহী কলেজে লোকাল স্কুলের ছাত্র। সেই সময় আব্দুল বাদশার সাথে পরিচিত। আমি স্কুলে গেছি, আমি দেখেছি শেখা বাড়ুইকে দেখেছি, ওর বড় বোন। সে সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন। তার বাবা মা তাকে আমি শ্রদ্ধা করি, তারা চলে গেছে। এন্ড্রু কিশোর আসতো, তার ছোট ভাই আর একটা বড় ভাই ছিল, সেও আসতো। তার সবাই সঙ্গীত পরিবারের লোক। সেইখান থেকে সেই এন্ড্রু কিশোর একজন গুণীর কাছে তালিম নিয়ে, অনুশীলন করে, গানের বিভিন্ন পরিধি শিক্ষা নিয়ে সে আজকে আমাদের বাঙালি জাতির অহংকারে পরিণত হয়েছে, বাঙালি জাতিকে বিশ্বের দরবারে নিয়ে চলে গেছে। এই জন্য আমরা বলছি, আমি আর কিছু বলবো না, এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই জন্য বলছি, যিনি বাঙালি এবং বাংলা সৃষ্টি করে গেছেন, সেই জন্যে বাঙালি বাংলাদেশ একে যদি আমরা কি করতে চাই, তাকে বঙ্গবন্ধুকে ডাকতেই হবে, ডাকতেই হবে, ডাকতেই হবে। জয় বঙ্গবন্ধু। তারপরে আমরা জন্মদিনের কেক কাটবো কিশোরদার পরিবারকে নিয়ে। তারপরে আমাদের গানের অনুষ্ঠান, তারপরে আপ্যায়ন। এ পর্বে সাবিনা আঞ্জুম শাপলা। সাবিনা আঞ্জুম শাপলা, সহসভাপতি ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ, তাকে অনুরোধ জানাচ্ছি দুটো কথা বলার জন্য। আমাদের প্রতিটি অনুষ্ঠানে কিশোরদার এই ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ প্রতিষ্ঠার পর থেকে নেপথ্যে যারা সব সময় কাজ করেন, তাদের মধ্যে মাইনুল ইসলাম খোকন ভাই, আমাদের বাবু ভাই অর্থাৎ ইথার বাবু ভাই, সাবিনা আঞ্জুম শাপলা, এদের নিরলস একটা পরিশ্রম থাকে। খোকন, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। দুটো কথা তো বলা যায় না। অ্যান্ড্রু আমার 57 বছরের বন্ধু। 1963 সাল থেকে আমার যখন ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্যারের স্কুলে আমি যখন ভর্তি হয়েছি তখন থেকেই। তো
তখন থেকে একেবারে যেদিন সে সিঙ্গাপুর গিয়েছে তার ঠিক আগের দিন, সেদিন সম্ভবত 19 তারিখ ছিল সেপ্টেম্বর মাসে, এরকম সেপ্টেম্বর মাস ছিল। তো শরীর খারাপ দেখে আমি ফোন করেছি যে কিশোর তোমার শরীর খারাপ, কী অবস্থা বলো তো। বলে আর বলো না, কালকে কিন্তু আমি সিঙ্গাপুর যাচ্ছি, তুমি এক কাজ করো, আমার শরীর বেশি খারাপ, আমি সবাইকে জনে জনে ফোন করতে পারবো না, তোমাকে তো বললাম তুমি এখন সবাইকে ফোন করে বলো আর আমার জন্য দোয়া করতে বলো সবাইকে। এটা তার সাথে আমার কথা হয়েছিল যাওয়ার আগে, সিঙ্গাপুরে যাওয়ার আগে। আর এর আগে আমার অনেক মধুর স্মৃতি আছে বিভিন্ন অনুষ্ঠানের। সেই বাকি 6 রাত 6 ঋতু করতাম আমরা যখন যখন রবিউল ভাই ছিলেন, সে সময় ওস্তাদজির ওস্তাদ ছিলেন, কি বলে মোজাম্মেল হোসেন সাহেব ছিলেন। অর্থাৎ আমরা ওস্তাদজিকে দেখেছি, তার কাছেও আমরা গান শিখেছি। মালিক ভাইকে পেয়েছি, জব্বর ভাইকে পেয়েছি। তো এইরকম নাসির ভাই, তারপরে আরও আমার ওস্তাদজির শিক্ষক যে তার ছেলে রবিউল হোসেন, এছাড়াও আরও অনেককে আমরা পেয়েছি টিচার হিসেবে। হ্যাঁ, হ্যাঁ, হরিপদ বাবুর কাছে অবশ্য আমি শিখি নাই কখনো, কিন্তু উনি আমাদের গুরুজন ছিলেন একজন অবশ্যই। তো ওর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সে গান মনে রাখতে পারতো না। আমরা মেয়েরা গান লিখতাম আর সে আমাদের গান চুরি করে আর চোখে দেখে হয় করতো সে, অথবা লাইন দিয়ে করতো কি, সে প্রথম লাইনে দাঁড়াবে না। লম্বা যেহেতু মেয়েরা খাটো, আমরা ছোট, সামনে দাঁড়ালাম আর ও পিছনে দাঁড়ালো, আর কাগজটাকে ওই পিঠের মধ্যে আমাদের জামা কাপড়ের মধ্যে সেফটিন দিয়ে আটকিয়ে দিল, দিয়ে সে গান রাখলো। অর্থাৎ সে গান বেশি মনে রাখতো না, মুখস্থ রাখতো না। কিন্তু এই ব্যাপারে আবার আমার একটা বিশেষ ছিল, গুণ ছিল যে আমি খুব গান মনে রাখতে পারতাম, সুর মনে রাখতে পারতাম বলে ওস্তাদজি আমাকে তার পাশে বসিয়েই সুর করতেন। কিশোরকেও বসাতো একদিকে, আমাকে একদিকে বসাতো। আর আমি এত ছোটবেলায় গান শিখতে এসেছি যে ওস্তাদজির থায়ের এখানে বসে আমি হারমোনিয়াম বাজাতাম, এতটা ছোটবেলায় এসেছি আমরা। এবং আমরা প্রচুর গান করেছি একসাথে। এবং ছোটবেলায় সুরবাণী সঙ্গীত বিদ্যালয়ে যে প্রতিষ্ঠা বার্ষিকীতে হতো, তার মধ্যে ষষ্ঠ এবং সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর একটি ছবি আমার কাছে আছে, ঢাকায় আছে, অবশ্য এই মুহূর্তে আমি আনতে পারিনি। তো সেখানে আমরা সবাই হাফ প্যান্ট পরা, সাদা ড্রেস সব হলে, আর খেলতে খেলতে সে হয়তো স্কুলে চলে আসলো, হ্যাঁ তুই ঠিক মতো আসিস নেই, জামা কাপড় ঠিক মতো পরা নাই, আমার চুল বেনি করা নাই, কেন চুল বেনি করা নাই, ওস্তাদজি আমাদেরকে এরকম বলতেন। আর হারমোনিয়াম তুলে দি মায়, হ্যাঁ ঠিক মতো আসিস নাই স্কুলে, তুই কোথার থেকে আসলি। অর্থাৎ এই যে আমরা মানে ভালোবাসা এবং আমাদের প্রতি তার যে শাসন গর্জন যেটা ছিল, সবটাই আমাদের এতই ভালোবাসতেন। কিশোর আর আমি যখন ঢাকায় চলে গেলাম, কিশোর তো আগেই গিয়েছিল, পরে আমি 80 সালে যখন গেলাম, তখন ওস্তাদ যে বাড়ি ভাড়া করলেন, আমার বাড়ি যেখানে ছিল স্কাটন গার্ডেনে, ঠিক দেওয়াল চিপের বাসার ঠিক পেছনে, অর্থাৎ পায়ে হেঁটে যেন সবসময় আমরা আসা যাওয়া করতে হয়, এরকম ছিল। অর্থাৎ এছাড়াও এই ঢাকায় চলে যাওয়ার পরে, যখন এই স্মৃতি সংসদ হওয়ার পরে, এই যে প্রতি বছর আমাদের পিকনিক হয় না, সেই পিকনিকে কিন্তু আমি আসতাম, অনেকবারই এসেছি। প্রতিবারই বলি, এই ফোন করে বলবে কি তুমি গোশ পরোটা নিয়ে আসবা আর বাকি টিকিট আমি কাটবো। অর্থাৎ সে গরু গোশত ভুনা এবং মাংস পরোটা খেতে খুব ভালোবাসতো সবসময়। এই কথাটা আমি কোনোদিন ভুলবো না। আমি যতদিন রাজশাহী আসি একটা কথা সবসময় বলি, ট্রেনে যখনই আসি আর ওই লোকগুলিকে বলি যে মনে আছে আপনাদের, বলি কি হ্যাঁ দিদি মনে আছে, এমরুদা আপনারা সবাই যেতেন, আমরা চা সার্ভ করতাম, সারা বিকেল 2টা 40-এর গাড়িতে উঠতাম আর সন্ধ্যে রাত্রেবেলা নামতাম। আমরা সারাক্ষণ চা খাচ্ছি, কফি খাচ্ছি, ওরা কার্ড খেলছে, আমরা খাবার সার্ভ করছি। এই যে একটা হৃদ্যতা বন্ধুর সাথে, একজন একজন মানুষ হিসেবে সে অনেক 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 উদার মনের, উদার চিত্তের ছিল। এছাড়াও এছাড়াও এখানে থ্যালাসেমিয়া যারা রোগী আছে তাদের জন্য সে কাজ করত। এবং মানুষ যে অসহায় মানুষ, অসুস্থ মানুষের জন্য টাকা উঠিয়ে দেওয়া, সুবিধা অসুস্থ ছিল তখন আমরা বিরাট একটা অনুষ্ঠান করেছিলাম। এমনিভাবে বিভিন্ন জায়গায় যে অসুস্থ লোককে সহযোগিতা করার জন্য কিশোর অলওয়েজ সহযোগিতা করেছে এবং সবসময় জন্য করেছে। যেমন দেখলেন আপনার ছবিতে, ভিডিওতে দেখলেন যে আর্তমানবতার সেবায় সে কাজ করেছে। অর্থাৎ এটাই তো হওয়া উচিত পৃথিবীতে, কিন্তু মানুষের কাজ হচ্ছে এটাই যে মানুষ মানুষের জন্য, এটার জন্য আমাদের জন্ম হয়েছে। শুধু খেয়ে পরে পৃথিবী থেকে চলে গেলাম সেটার জন্য আমার জন্ম হয়নি, জন্ম হচ্ছে মানুষের জন্য, মানব কল্যাণের জন্য। সে যে ধর্মেরই হোক না কেন, যে ধর্ম বিলংস করুক না কেন, প্রত্যেকটা মানুষ
সৎ কর্মশীল ব্যক্তির জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে পুরস্কার। এখানে বলা হয়নি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কে যাবে, শুধু মুসলিম যাবে তা বলা হয়নি। আল কোরআন বলেছে সৎ কর্মশীলের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে পুরস্কার। এখানে কোনো মেনশন করা নেই কে কোন ধর্ম বিলংস করছে। সো আমরা সবাই সবার জন্য সবাইকে ভালোবাসবো। আমরা কোনো ধরনের একটা বার সৃষ্টি করে রাখবো না যে সে কে কোন ধর্ম বিলংস করে, সে কী মানুষ, ছোট না বড় না ধনী না গরিব। সেখান থেকে আমরা যেন আমাদের উত্তরণ ঘটে। কিশোর যেমন করেছে, সব মানুষকে ভালোবেসেছে, যেমন প্রত্যেকটা মানুষের সেবায় সে এগিয়ে এসেছে, আত্মমানবতার সেবায় এই শীত বস্ত্র দিয়েছে, বন্যার্থদের সাহায্য করেছে, কিংবা অসুখ বিসুখ হচ্ছে সেখানেও সহযোগিতা করেছে। ফোন করে বলছে এই আলী ভাই কিন্তু খুব অসুস্থ, কিছু টাকা তুমি ডোনেট করে দিও। অর্থাৎ সব সময়ের জন্য এই কাজটা করেছে। আর একটি কাজ একবার আমার তার প্রথম সন্তান যখন হয়েছে তখন পিজি হাসপাতাল ছিল, তখন সেখানে ওর একদম ওয়াকিং ডিস্টেন্সে আমার বাড়ি ছিল। আমাকে ফোন করে বলছে, তখন তো ল্যান্ড ফোনের যুগ, নার্গিস এই তুমি ফুপি হয়েছো, আমি বাবা হয়েছি, এখন সবাইকে জানিয়ে দাও, এটা তোমার দায়িত্ব। আমি সবাই জন্য বলতে পারবো না। সব সময় সেই কথাটা আমাকে বলতো, তুমি সবাইকে বলে দাও। ও জানে যে আমার সকলের সাথে যোগাযোগ থাকে, এখনও আছে। এবং আমার সুরবাণী সঙ্গীত বিদ্যালয় আমার একটি প্রাণ বলতে পারেন। আর রাজশাহীও আমার প্রাণ। আমি হার্ট ফাউন্ডেশন করেছি, এখন আরও একটা ফাউন্ডেশন সম্ভবত আমরা করব, ক্যান্সার করব। আমার বোন একটা জায়গা দিচ্ছে সেখানে, অথবা আমরা একটা কিডনি ফাউন্ডেশন করব। আর আরও কাজ করার জন্য আজকে আমরা মিটিং করেছি মেয়র সাহেবের সাথে। তো সেখানে কিশোর থাকলে আমাদের আরও ভালো লাগতো, আমরা আনন্দিত হতাম। এখন আমারই বন্ধু, আমার সতীর্থ, আমরা একসাথেই পড়তাম। আমি সোশ্যাল ওয়ার্কে পড়তাম, ও সমাজ ব্যবসায় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়তো। সো একদম একই, এই দরজা আর এই দরজা ছিল এরকম। এই বাসে ঝুলে ঝুলে যাওয়া, এই বাসে ঝুলে ঝুলে আসা, কিন্তু কত স্মৃতি 57 বছরের, ভাবাই যায় না। আমি তো অনলাইনে লিখেছিলাম, স্ট্যাটাস দিয়েছিলাম এত বড়, যে 57 বছর একজন বন্ধুর সম্পর্কে নিশ্চয়ই 7 মিনিটে বলা যায় না। অনেক কিছু থাকে, অনেক কিছু রয়েছে এটার মধ্যে। সুতরাং সে যেই কাজগুলি করে রেখে গেছে এবং যে কাজটি করার জন্য আমাকে বলেছে, শোনো তুমি ফাউন্ডেশনটা কিন্তু চলমান রেখো, বন্ধ করে দিও না। এই যে তার একটা আকুতি, সে বুঝতে পেরেছিল নাকি জানি না, সে বলছে যাওয়ার আগে পরিষদ কিন্তু তুমি বন্ধ করে দিও না, তোমরা কিন্তু চলমান রেখো। সেই আলোকে কিন্তু আমি পরিষদের সাথে আছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। এবং অ্যান্ড্রুকে সবসময় আমরা মনে রাখবো, মনে রাখতেই হবে। সারা জাতি না, সারা বিশ্বের বাঙালি যে যেখানে আছে, বাংলা ভাষাভাষী সকলেই অ্যান্ড্রু কিশোরকে মনে রাখবে, তার সঙ্গীতের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশাই করি। তার জন্য আমরা সকলে দোয়া করি সৃষ্টিকর্তার কাছে। সে যেখানে আছে সে নিশ্চয়ই ভালো জায়গায় রয়েছে, নিশ্চয়ই তার ভালো কাজগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। সুতরাং আমরা চাই, আমরা আল্লাহর কাছে সকলে আবারও প্রার্থনা করে আসুন যে আল্লাহ যেন তাকে অনেক শান্তিতে রাখেন, সেই দোয়া করি আমরা সবাই। এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে যেখানে থাকুন না কেন স্বাস্থ্যবিধি মেনে চলুন, এবং আমরা নিজে ভালো থাকি এবং পরিবারকে এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। ধন্যবাদ ডক্টর ইফফাত আরা নার্গিস। একটি সংশোধন আছে, আই এম নট এ ফিজিশিয়ান, অথবা ডক্টর নই, ডাক্তারও নই। সো এটা মনে হয় আপনার ভুল হচ্ছে বলাটা। আমি প্রফেসর ইফফাত আরা নার্গিস। আমি অধ্যক্ষ ছিলাম, নাইমে ডিজি ছিলাম, মহাপরিচালক ছিলাম। সঙ্গীত শিল্পী হিসেবেও আমি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, জাতীয় পুরস্কারও পেয়েছি। ঢাকা রাজশাহীতে রাজা ভাই আমাকে স্পন্দন সাহিত্য পুরস্কার দিয়েছিলেন। এরপরে কিছুদিন আগে আমাকে নন্দন সাহিত্য সংগঠন তারা আমাকে একটা পুরস্কার দিয়েছেন, রাজশাহীতে দিয়েছেন, ঢাকাতেও দিয়েছেন। তো আর এন্ড্রুর সাথে আমার সর্বপ্রথম অ্যালবাম, নুরু ভাই কই, এই যে আমরা 87 সালে করেছি তাই না, প্রথম 87 সালে এন্ড্রুর সাথে আমার প্রথম অ্যালবাম। শুধু তাই নয়, ওস্তাদজির সুরে, এবং তখন কোনো সিডি টিডি হতো না, শুধু ক্যাসেট হতো। সেই ক্যাসেটে শুধু অনন্ত ভালোবাসা নাও ক্যাসেটের নাম। আমি সেখান থেকে একটি গান আজকে গাইব আমি। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ইফফাত আরা নার্গিস। এক ঝাঁক দুরন্ত পলাশির রক্তেই আমাদের মুক্তির সংগ্রাম। এ পর্বে আমাদের এই আলোচনা পর্বের শেষ বক্তা, যার পরেই আমরা
জন্মদিনের কেক কাটার উৎসবের আয়োজনে মিলিত হব। বীর মুক্তিযোদ্ধা রাজশাহী মহানগর ইউনিট কমান্ডার সাবেক ডক্টর আব্দুল মান্নান, ডক্টর আব্দুল মান্নান আমাদের অন্তরের অনাবিল ভালোবাসায় চিরঞ্জীব, আমাদের জাতির শ্রেষ্ঠ অহংকার বীর মুক্তিযোদ্ধারা, যাদের ত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ সেই মুক্তি সংগ্রামের দিনের একজন সূর্য সৈনিক ডক্টর আব্দুল মান্নান। শুভ সন্ধ্যা। আমি এতক্ষণ ধরে যারা কণ্ঠরাজ, গানের ভুবনে কিংবদন্তি এন্ড্রু কিশোরের স্মৃতিচারণে যে কথাগুলি বলছিলেন, আমি খুব মনোযোগ সহকারে শুনেছি। আমি খুব অভিভূত হয়েছি, আমি আপ্লুত হয়েছি। সত্যি তিনি এইরকম একজন সম্মানিত ব্যক্তি, শ্রদ্ধা ব্যক্তি, যাকে দেখলেই তার চেহারার মধ্যে একটা মহনীয় একটা ভাব আমরা লক্ষ্য করি। চেহারা খুব মিষ্টি, চেহারাটা অত্যন্ত মিষ্টি চেহারা। ওস্তাদ আব্দুল বাচ্চু স্মৃতি সংগ্রহ করতে আয়োজিত গানের ভবনের রাজা বলিদার সেই এন্ড্রু কিশোরের 67তম জন্ম উৎসবে, সঙ্গীত উৎসবে উপস্থিত গুণীজন, আপনারা সকলেই এক বাক্যে স্বীকার করবেন যে এন্ড্রু কিশোর শুধু আমাদের বাংলাদেশ না, বাংলাদেশের সীমানা পেরিয়ে, যেখানে ইত্তেফাক রাগিস অধ্যক্ষ বললেন যে সীমানা পেরিয়ে সমস্ত বাঙালি যেখানে যে যেখানে আছে তাদের সকলেই তার শ্রোতা এবং ভক্ত এখনো আছে এবং থাকবে। তার এই গানের যে ফোন থেকে সে যে গানগুলো গেয়ে গেছে, আমি মাঝে মাঝে যখন টিভি চ্যানেলগুলোকে তার গানগুলো শুনি, আমাকে এত ভালো লাগে যে এই লোকটি আরও কিছুদিন থেকে গেলে আসলে আমরা হয়তো আরও অনেক অনেক গান তার কণ্ঠে আমরা শুনতে পেতাম, আরও অনেক কাল অভিজয় গান সে হয়তো গিয়ে যেতে পারতো। যে গানগুলো গিয়েছে এতেও কিন্তু উনি ওনার মানে স্মৃতি ওনাকে ভুলে যাবে এমন কেউ, যারা আমরা সঙ্গীতকে ভালোবাসি, সঙ্গীত থেকে যারা আমরা পছন্দ করি, তারা তাকে কখনো আমরা ভুলতে পারবো। এটা একেবারে নিশ্চিত করে বলা যায় যে এন্ড্রু কিশোর তার যে কথা বলি আমি শুনলাম, আসলে তারই এক উস্তাদ বদিউজ্জামান, উনিও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তার জন্যে উনি একটি সঙ্গীত অনুষ্ঠানের একটা আয়োজন করেছেন রাজশাহী কলেজ অডিটোরিয়াম, সেখানে আমি ছিলাম। তো উনি অত্যন্ত একটা মানববাদ, মানুষের যে কল্যাণে, মানুষের সেবায় নিজেকে তিনি উৎসর্গ করতেন এবং মানুষের জন্য মানুষ, এই কথাটা উনি মনে প্রাণে বিশ্বাস করতেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে উনি আমাদেরকে ওর যে ভালোবাসার বন্ধনে আমাদেরকে আবদ্ধ করতে পেরেছেন, এটা তার বিরাট গুণ। মানুষ মানুষকে এইভাবেই আবদ্ধ করে তার গুণাবলী দিয়ে, তার অর্জন দিয়ে, তার পরিশ্রম দিয়ে, তার মেধা দিয়ে, তার মনন দিয়ে। সেই গুণগুলি তার মধ্যে ছিল, আমরা তাকে স্মরণ করব। আজকে তাকে লক্ষ্য করে আমার মনে হয় রাজশাহীতে আরো অনেক শিল্পী অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে এবং এই গানের জগতে তারা এসে তার নামটা, তার সুনামটা তারা যেন ধরে রাখতে পারে এবং তাকে সামনে রেখে আমাদের যে নতুন করে যারা তাকে অনুসরণ করছে, যারা গান গাইবে এবং গানের জগতে আছে, আমরা তো চাইবো যে এই এন্ড্রু কিশোরের সমারক্ষ না হলেও এন্ড্রু কিশোরের মতো যেন কাছাকাছি যেতে পারে এমন শিল্পী যেন রাজশাহী থেকে আরো দিয়ে একজন তৈরিও, এটা আমার খুব আমি মনে মনে বিশ্বাস করি যে এন্ড্রু কিশোরের মতো আরো দিয়ে একজন শিল্পী রাজশাহী তৈরি। আমরা এমন একজন ব্যক্তি যাকে অনেক কিছু জোয়ার ভাটা আছে, কিন্তু তাকে সে যে উচ্চতায় আছে সেখান থেকে তার কোনো অবলম্বন হবে না। সে জায়গাতে আছে, সেই জায়গাতেই সে সবসময় থাকবে, আছে, থাকবে, ভবিষ্যতে অতীতে সবসময় থাকবে, তার কোনো অবলম্বন হবে না। এইরকম একজন মানুষ হলো আমাদের প্রিয় এন্ড্রু কিশোর। আমরা তাকে
শ্রদ্ধা করি, সম্মান করি, এবং আমরা যারা আমরা এসেছি আমরা তার জন্যে পরম করুণাময়ী স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করবো যেন তার আত্মা শান্তি কামনা করুন এবং সেই জন্য শান্তিতে থাকে, এবং আমাদের যে যে অবদানগুলো রেখে গেছে সেগুলোর জন্য আমরা শ্রদ্ধার সঙ্গে সকলে স্মরণ করি এবং তার জন্য দোয়া করি। এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সকলে, ধন্যবাদ। ধন্যবাদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন ডাক্তার আব্দুল মান্নান। আমরা এ পর্বে আমাদের জন্মদিনের কেক কাটার আয়োজন, আমাদের কিশোরদার সহোদর বোন ডাক্তার শিখা বিশ্বাস, তাকে কেকটির পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। পাশে আরো থাকবেন ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস, আমাদের বক্তব্য যারা দিলেন সকলেই, এবং প্রফেসর জুবাইদা আয়েশা সিদ্দিকা তিনি থাকবেন, এবং আমাদের ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মইনুল ইসলাম খোকন ভাই থাকবেন। কেক কাটার পরে আবার আমরা একটু সবাইকে ডাকবো ফটো সেশনের জন্য। তবে প্রথমে আমরা কিশোরদার বোন ডাক্তার শিখা বিশ্বাস, তাকে দিয়েই আমরা এই কেকটি কাটার অনুরোধ জানাবো। রঘু ভাই, নুরুল হক ভাই, ডাক্তার মান্নান, রেজাউল করিম রঘু ভাই, অ্যাডভোকেট শাহিদুল ইসলাম, শাহিদুর রহমান শাহিদ, অ্যাডভোকেট শাহিদুল ইসলাম, আমাদের সাবিনা আঞ্জুম শাপলা, মাইনুল ইসলাম খোকন, ইথার বাবু ভাই। আমরা কিন্তু আপনাদেরকেও অভিনন্দন, শুভেচ্ছা। আমি আপনারা কার্ডে নিশ্চয় দেখেছেন যে একটি কিশোরদের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ গান আছে, যে গানটি দায়িত্ব পড়েছে আমার। আমি একটি ছোট্ট মেয়েকে নিয়ে গানটি গাইব, আমার সাথে আরও সব শিল্পীরা থাকবে। তার আগে আমি দুটি কথা বলতে চাই। এই গানটি সুর করেছিলেন আমাদের বড় ভাই, প্রিয় একজন গুণী সঙ্গীতজ্ঞ, বাংলাদেশ বেতারের স্বনামধন্য সঙ্গীত প্রযোজক জনাব আব্দুল খালেক ছানা। উনি গানটি সুর করেছিলেন এবং গত অনুষ্ঠানে তিনি গানটি গেয়ে শুনিয়েছিলেন। এই গানটি লিখেছিলেন বাংলাদেশের, বলতে পারি বাংলাদেশের, রাজশাহীতে বটে, একজন সুবিখ্যাত গীতিকার রফিকুল হাসান, তার লেখা গান। আমরা গানটি সবাই মিলে একটা লাইন গাইবো, আর মূল গানটা গাইবো আমি ইপসিতা বর্ণি বলে আমার ছাত্রী। তো গান গাওয়ার আগে আমি দুটো কথা বলতে চাই। আজকে আমরা এখানে মোটামুটি সবাই শিল্পী অনুরাগী মানুষ উপস্থিত হয়েছি। তো দুঃখের বিষয় যে গতবারও ছানা ভাই আমাদের মধ্যে ছিলেন, আজকে তিনি নেই, তার গান হবে। তো আমি ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু সহচর্য থেকে যারা তাদের স্ব ক্ষেত্রে সুনাম অর্জন করেছিলেন, ওস্তাদ
পর্যায়ের লেভেলে তারা চলে গেছিলেন, যারা আজকে পৃথিবীতে নাই, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আমি সংক্ষেপে তাদের নামগুলি একটু বলতে চাই। যেমন আমার ইদুল্লাহ ভাই, আপনারা সবাই জানেন, এইচ.এম. রফিক ভাই, উনি একজন খুব ভালো সুরকার ছিলেন বাংলাদেশের। তারপরে ওনার সরি আমি ভুলে গেছিলাম, হাবলু ভাইয়ের, রফিক ভাইয়ের ডাক নাম ছিল হাবলু ভাই। হাবলু ভাইয়ের খালাতো ভাই, আপন খালাতো ভাই হলো রেজাউল হক রমা। উনিও একজন বিখ্যাত মানুষ ছিলেন, খুব ভালো গান লিখতেন, খুব ভালো শিল্পী ছিলেন রাজশাহী বেতারে। তিনিও চলে গেছেন। আমাদের ওস্তাদের হাতে গড়া আরেকজন ওস্তাদ, যিনি খুব আন্তর্জাতিক ক্ষেত্রেও সুনাম অর্জন করেছিলেন, তিনি হচ্ছেন ওস্তাদ রবিউল হোসেন। সারা ভাইয়ের কথা তো বললাম। ইমদাদুল হক লালা, বীর মুক্তিযোদ্ধা নূর হামিম রিজভি, বীর প্রতীক, শেখ বদিউজ্জামান, এনারা সবাই ওস্তাদ পর্যায়ের মানুষ ছিলেন, এক একটা সঙ্গীতের দিকপাল ছিলেন। তাদেরকে আমরা হারিয়েছি। আজকে বলতে গেলে রাজশাহী সঙ্গীতাঙ্গনের অবস্থা খুবই খারাপ। যে বড় আপারা এসছেন ঢাকা থেকে, ওনারা দেখছেন যে কী অবস্থা চলছে। আমি বলবো যে আপনারা একটু সঙ্গীত বিষয়ে তালিম নিন, কীভাবে গান গাইলে গানটা ভালো হয় সেই বিষয়ে যে তালিম নিন, তাহলে ভালো ওস্তাদরাও অনুপ্রেরণা পাবে, ভালো শিল্পী তৈরি হবে। আমি যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমি অনেকের নামটা আমার মনে আসছে না, আমি বলতে পারছি না। আমরা সবাই, হ্যাঁ সেটা ভাই, তো আমরা সবাই একটু উঠে দাঁড়িয়ে 1 মিনিট সময় শেষ হলো। এবারে আমরা আমাদের যে পর্ব, সেটি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে আমি একটু আগেই বললাম যে আজকে আমাদের একটি বিশেষ গান আছে। আমাদের বৌদি একটু মনক্ষুণ্ণ হয়ে হয়তো চলে গেছেন, কারণ উনি গানটি শুনতে চেয়েছিলেন। তো কেকটা আসতে দেরি হওয়ার কারণে আমরা একটু সময়টা আমরা কুলাতে পারিনি। বৌদি আগে থেকে বলছিলেন যে আমি থাকবো না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি কেকটা কেটে চলে যাব। কিন্তু কেকটা আসতে দেরি হয়, আমরা বক্তব্য পর্বটা দিয়েছি। তো বৌদির কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, তাকে আমরা মিস করলাম আর কি। তো যে গানটি আমরা গাইবো, একে আমি দেখি এবং বিভিন্ন সবসময় দাদার পোস্ট দিয়ে থাকেন, বিভিন্ন গান, বিভিন্ন দাদার সম্পর্কে বিভিন্ন কমেন্টস করেন এবং খুবই ভক্ত আর কি। তো সে আমাকে বলেছিল আমি কি আপনাদের দাদার জন্মদিনে আমি আসতে পারবো, আমার কাছে অনুমতি চাইছিল। তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই আসতে পারবা। তো সে এসছে। আজকে কবরে গেছিলাম আমরা 12টার দিকে। তো সবাই আমরা খেয়াল করেছি 10-12 জন ছিলাম। সেই ছেলেটি এসে এখানে এমনভাবে কান্না শুরু করলো, সে কান্না আমরা থামাতে পারি না, এমন অবস্থা। সে কয়েকজন ধরে তাকে তার কান্না থামায়। তো এখানে যার বাড়িতে তিনি উঠেছেন, অচিন্ত্য কুমার সরকার, উনি একজন ভালো লেখক, তার বাসায় উঠেছেন। উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এই ছেলেটিকে দিয়ে যদি একটি গান গাওয়ানো যেত। তো আমি দেখলাম যে আসলে এত থেকে এসছে, তাকে বা নিরাশ কেন করি, 5 মিনিটের ব্যাপার। তো আমি মঞ্চে ডাকছি সাজিদুল ইসলাম, সাজিদকে, তুমি আসো, আমরা তোমার
এই যে অত দূর থেকে এসছো সবাই আমরা তোমাকে খুব শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা খুব খুশি হয়েছি যে তুমি এসছো অনেক দূর থেকে। ওর জন্য সবাই একটু করতালি দিয়ে একটু হাত দিবে। সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি যতক্ষণ রাজশাহীতে ছিলাম প্রতিদিনই এই সংগঠনে বসতাম এবং দাদা যখন ছিলেন তখন দাদার সাথে দেখা হতো মাঝে মাঝে। সেই ভালো লাগাটুকু আসলে কোনোদিন মুছে যাবে না। আমি যেখানে থাকি, যেভাবেই থাকি, রাজশাহীর আব্দুল আজিজ স্মৃতি সংসদ, সেই সাথে এখানকার যারা রয়েছেন মানুষগুলো, তাদের ভালোবাসা এবং মমত্ববোধ কখনই ভুলবার নয়। আমি মনে রাখবো সারা জীবন। দাদার সাথে গান করতো, খুব ভালো বন্ধু ছিলেন। আর দাদা চলে যাওয়ার পর উনি যখন আমাদের সংসদে আসেন মাঝে সাঝে, সত্যি মনটা অনেক ভরে যায়। মানে দাদারই একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই নার্গিস আপার ভিতরে। তো আমরা নার্গিস আপাকে অনেক প্রাণ ভরে দোয়া করছি, নার্গিস আপা আমাদের মধ্যে বেঁচে থাকুক। আর একটু বলি, এতক্ষণ আপনারা যে গান শুনলেন, যাদের নিপুণ হাতের ছোঁয়ায় এত সুন্দর মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন, তাদের সাথে আমরা কিন্তু এখনো পরিচিত, আপনাদের পরিচয় করে দিতে পারিনি। এটা আগে একটু করা উচিত ছিল। ঠিক আছে, সবসময় তো সব কিছু ঠিক মতো হয় না, একটু উলট পালট হয়েই থাকে। তো আমি প্রথম থেকে বলছি, বেস গিটারে শফিউল আলম রিপন বেস গিটার বাজাচ্ছেন। তারপরে লিড গিটার গাউসুল আজম হৃদয়, সেও একজন খুব ভালো শিল্পী। আমার ইচ্ছা ছিল ওকে দিয়ে একটা গান করবো, কিন্তু যেহেতু সে মিউজিশিয়ান হিসেবে কাজ করছে আজকে, সেই জন্য আজকে তার গান শোনা থেকে আমি বঞ্চিত হলাম। আগামীতে ইনশাল্লাহ হৃদয়ের গান শুনব। এরপরে আছেন আরেকজন গুণী কিবোর্ডে খন্দকার রেজানুল হুদা রুবেল, যিনি কিন্তু বাংলাদেশ বেতারের একজন সঙ্গীত প্রযোজক হিসেবে কাজ করছেন। খুব ভালো সুর করেন, খুব ভালো মিউজিক করেন, কিবোর্ডেও খুব দক্ষ, আপনারা তো শুনছেন তার বাজানো। আর আরেকজন আমার ছোট ভাই, এর কথা না বললেই হয় না, সংসদের অক্লান্ত পরিশ্রমী একজন ব্যক্তি, যাকে ডাকলে রাত 2টার সময় যদি ডাকি তখনও সে লেলিন ভাই আসছে এখনই, এই বলে সে আসে। আমরা সত্যি এদের কাছে অনেক ঋণী। দাদার আমল থেকে এরা কিন্তু দাদার সাথে সঙ্গ দিয়ে আসছে। আরেকটা বড় কথা, এরা কিন্তু বিনিময়ে একটি পয়সাও নেয় না, আজ পর্যন্ত নেয়নি আমার জানা মতে। এদের স্যাক্রিফাইস এতটাই স্যাক্রিফাইস যে এরা যদি তাদের আমাদের সঙ্গে সঙ্গটা না দিত তাহলে হয়তো আমাদের অনেক টাকা খরচ হতো যন্ত্রশিল্পীদের আনতে। তো সেই ক্ষেত্রে এটা লেলিন আমাদের সেই সুযোগটা করে দিয়েছে, যার জন্য লেলিনের জন্য সবাই একটু করতালি দিবেন। আর তবলা আমাদের ছোট ভাই বৌদ্ধনাথ বৌদ্ধ, সেও খুব ভালো তবলা বাজায়। তাকেও আমরা পেয়েছি, আজকে বরাবরই পেয়ে থাকি। এদেরকে বলতে হয় না, আমাদের যখন কোনো অনুষ্ঠান হয় এরা স্বেচ্ছায় চলে আসে। আসলে একটা মায়ার টান আছে তো, দাদার প্রতিষ্ঠান, এখানে গান গাওয়া বা বাজানো সত্যি একটা গর্বের বিষয়। তো যাই হোক, হ্যাঁ, যন্ত্র প্রকৌশলীতে আছেন নয়ন। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যন্ত্রের কারসাজি। এখানে যদি যন্ত্র প্রয়োগটা ঠিক মতো না হয়, একটি গানও আপনাদের ভালো লাগতো না। হ্যাঁ, এবং সে দাদার আমল থেকে দাদার প্রোগ্রামও সে ব্যালেন্স করতো, খুব ভালো একজন ব্যালেন্সার। তাকে ধন্যবাদ জানাই আমরা, এত সুন্দর। আর আরেকজনের কথা না বললেই না, এখানে হচ্ছে যে ওই পিপড়া ইভেন্ট দেখতে পাচ্ছেন, বক্সের গায়ে লেখা আছে। এই ছেলেটি সত্যি খুব
আমাদের সংসদের একজন নিবেদিত প্রাণ এবং সে অনেক বড় বড় ইভেন্ট করে থাকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। অনেক বড় একটা তাদের একটা সংগঠন পিপড়া ইভেন্ট। আজকে সে আসতে পারেনি, কিন্তু সেই একটা প্রতিশ্রুতি দিয়েছিল দাদাকে যে দাদা, এই প্রতিষ্ঠান যতদিন থাকবে আর যতগুলি অনুষ্ঠান হবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি বিনা পয়সায় লাইট এবং সাউন্ড দিয়ে যাব। এবং সে কিন্তু তার প্রতিশ্রুতি এখনও রক্ষা করে চলছে। আজকে তার বদলতে আমরা সাউন্ড সিস্টেমগুলি লাইটিং সবই পেয়েছি। তো এবারে যাই হোক, আমার বক্তব্য শেষ। আমি নার্গিস আপাকে ডাকছি। নার্গিস আপা একটু মঞ্চে আসবেন প্লিজ। আমরা আপনার গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো একটু আগে আমি ফোনে একটি মেসেজ পেলাম যে আমরা প্যাকেট দিব আপনাদেরকে আর কি। তো প্যাকেটগুলি এখনও রেডি হয়নি, একটু সময় লাগবে। তো যদি নার্গিস আপা 2টা গান গাইতে পারে তাহলে একটু আমরা গানও শুনবো, টাইমটাও কিল করতে পারবো। তো সেক্ষেত্রে আমি একটা গানের অনুরোধ করতেই পারি, সেটা হচ্ছে যে এই গানটা দাদাও গিয়েছিল, নার্গিস আপার কণ্ঠ শুনি। আমাদের রাজশাহী গান, রাজশাহী 1200 গান, এই গানটি গাওয়া যায় মনে হয় এই অনুষ্ঠানে, কারণ দাদা কিন্তু এই গানটি গিয়েছিলেন। যদিও এই গানটি দাদার গান না, দাদার গান নিজস্ব গান না, লোকগীতি সংগৃহীত গান, কিন্তু দাদাও ওই গানটি গেয়েছেন। নার্গিস আপারও আমরা শুনেছি। তো আগে অন্য একটি গান গাইবেন, যেটি ডুয়েট গিয়েছিলেন বোধ হয় নার্গিস আপা কিশোরদা, সেই গানটি গাইবেন। তারপরে আমরা আবার কালের সওদাগর না নার্গিস আপা এই গানটি শুনবো। ধন্যবাদ। কিশোরের সাথে আমার এত ডুয়েট গান আছে না, আমার কিন্তু এই মুহূর্তে আর মনে নাই কোনোটাই। ও যেটা মনে করিয়ে দিল, এখন কেউ যদি মনে করিয়ে দেয় যে ওই গানটি, তাহলে হয়তো আমার মনে হবে। আমি ফিল্মে গান করেছি, তার সাথে বিদ্রোহী ছবিতে অনেকগুলি গান করেছি। এবং ফিল্মে গান গাওয়ার এন্ট্রিটা কিন্তু অ্যান্ড্রুই আমাকে করে দিয়েছিল। যে আলম ভাইয়ের বাড়িতে নিয়ে গেল, বললো আমার বন্ধু আপনি দেখেন ওকে দিয়ে ফিল্মে গান গাওয়া যায় কিনা, গাওয়ানো যায় কিনা। তখন আলম ভাইয়ের বাসায় চলে গেলাম আমরা কমলাপুরে। সেখানে গিয়ে আমার গান শুনে উনি বলে হ্যাঁ 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 খুব ভালো হয়েছে, তুমি এতদিন আমাকে কেন বলে উনি একটা ফিল্মে গান করালেন। গান শুনে প্রডিউসার কাছে জমা দিলেন। প্রডিউসার শুনে বললেন আরে এই মহিলা কোথায় ছিলেন এতদিন, ওনাকে দিয়ে তোমার গান লাগবে, রোমান্টিক গানগুলো না হিন্দি গান দাও। ফিল্মে বিদ্রোহী ছবিতে আমি 5টা গান করেছিলাম। সো এটা আমার এন্ট্রি ছিল। এরপর আরো অনেক 20টা ছবিতে গান করেছি। পরবর্তী পর্যায়ে আমি বিশেষ করে আসলে কলেজে চাকরিতে চলে গেলাম, দেখি হয়তো গান 100% থাকতে পারলাম না আমি। দ্যাটস ওয়াই আমার হয়তো এত তারকা হতে পারিনি আমি, কিন্তু চেষ্টা করেছি গানের মধ্যে থাকার, সঠিক গানের মধ্যে থাকার জন্য। তো এই যে গানটি আমি গাইবো, এই গানটি আমার কিশোরের প্রথম অ্যালবাম অনন্ত ভালোবাসা নাম, সেই অ্যালবাম থেকে এই গানটি আমি আর এন্ড্রু দুজনের ডুয়েট গিয়েছিলাম। এই গানটি কোন গানটা কিন্তু আমার মনে নাই, তুমি কিন্তু নেপথ্য থেকে বলবে। হ্যাঁ, কিশোরের জন্মদিন, ও আমি কি বয়সে ওর জন্মদিনে ও চলে গেছে। তার আমি জানেন 57 বছর ধরে সে আমার বন্ধু ছিল। প্রতি সপ্তাহে সবসময় সবার সাথে কথা হতো, গল্প হতো। কখনো টেলিভিশনে গান করলে সে শুনে বলে নার্গিস তুমি এখন এত ক্লাসিক্যাল গাইতে পারো, এত সুন্দর গাইতে পারো, আমি কিন্তু পারি না রে। সিনেমার গান গাইতে গাইতে আমার গলাটা জানি কেমন হয়ে গেছে, এখন আমি আর উচ্চাঙ্গ গাইতে পারি না তোমার মতো। আমি পদ্মার ঢেউরি বলে একটি গানের অনুষ্ঠান বাংলা ভাষণে গেয়েছি, একটি অনেক রাগ প্রধান গান, নজরুলের গান গেয়েছি। ও শুনে সাথে সাথে ফোন করেছে, আমার লাইভ প্রোগ্রাম যাচ্ছিল, বলে কি তুমি এত সুন্দর গাইলে। আমি তো অবাক হয়ে গেলাম যে এত বছর ধরে না, আমি তো কতদিন ধরে ফিল্মে গান করি, আমি কিন্তু আসলে এখন এই ধরনের গান এখন আর গাইতে পারি না রে। ওই চটুল হালকা গান গাইতে গাইতে, অন্য ধরনের গান গাইতে গাইতে আমার ক্লাসিক্যাল গান গাওয়ার এটাই শর্টটাই মনে হয় নষ্ট হয়ে গেছে। তা বললাম চলো এক কাজ করি, 6 ঋতু আমরা আবারও করি। আমি এটা নিয়ে বাংলাদেশ বেতার ডিজির সাথে কথা বলেছিলাম। 6 ঋতু ওইটা পরিকল্পনা করতে করতে রবিউল ভাইয়া মরে গেল। অর্থাৎ আমাদের যে আত্মা, অর্থাৎ এই 6 ঋতু করার যে মূল পরিকল্পনাকারী ছিল আমার ওস্তাদ, যিনি তো নেই, তাকে ফলো করে রবিউল ভাই যে কাজগুলি করতেন, তাকে আমরা আর একটা নেক্সট ওস্তাদ মানতাম। তিনি চলে গেল, তখন আমার আর মনটা ভেঙে গেল যে আমি আর বোধহয় পারবো না।
অ্যান্ড্রুও খুব একটা বেশি উৎসাহ দিল না, কিন্তু তারপর আমি চেষ্টা করে যাচ্ছি। সেগুলি আমার সব লেখা রয়েছে আমার খাতাতে, কোন রাগের পরে কোনটা হবে, কোনটার পরে কোন প্রহরের পরে কোন প্রহরে কোন গানগুলি আমার সব মুখস্থ আছে, কিন্তু আমার সেরকম শিল্পী আমি পাইনি। কারণ ওই ক্লাসিক্যাল গাওয়ার মতো এখন আমাদের যে ওস্তাদ যে 1 মাস 2 মাস ধরে আমাদের বিয়ে নিতে রিহার্সাল করতেন, সেই রিহার্সাল নাই। যে হাবলু ভাইরা, রমা ভাইরা, আমরা সবাই প্র্যাকটিস করতাম, আমরা গান করতাম, রবিল ভাইরা, অ্যান্ড্রু, আমি, তারপরে হচ্ছে ধরেন শিক্ষাদি ছিল, এছাড়াও করিম ছিল, নাসিম ছিল, রিনা ছিল, পারুল ছিল। এরা আমাদের বলতে আমাদের এক ঝাঁক মানুষ ছিলাম আমরা সুরবানী সরোজ বিদ্যালয়ে। তাদের সাথে আমার কিন্তু এখন সবার সাথে যোগাযোগ আছে, কে লন্ডন আমেরিকা থাকুক বা ঢাকায় থাকুক, প্রত্যেকের সাথে আমার সুরবানী সঙ্গীত বিদ্যালয়ে সবার সাথে আমার যোগাযোগ রয়েছে। এদের মধ্যে শুধু আমার বন্ধু একজন আমাদেরকে ছেড়ে চলে গেছে, সেটা আল্লাহর ইচ্ছা, তাকে যেতেই হবে। যখন যাওয়ার কথা তখন তাকে যেতেই হবে, আমাদের একদিন যেতেই হবে। তবু আমরা তার স্মৃতির উদ্দেশ্যে গান করছি। আমি তার শুভ জন্মদিনে সবসময় উইশ করেছি আমরা টেলিফোনের মাধ্যমে কথা বলে। এখন তার গান আমরা সবাই যুগ যুগ ধরে গাইব। যতদিন বাংলা গান থাকে, ততদিন অ্যান্ড্রু কিশোর বেঁচে থাকে, ততদিন সে থাকবে। সেও গেয়েছিল এই গানটি, আমিও গেয়েছি, দুজনেই গিয়েছিলাম এই গানটি। সেখান থেকে আমি গাইছি, আমাকে খোকন, আমার ছোট ভাই খোকন বললো, তো সেখান থেকে গাইছি। তুমি কি জানি বললে আবাল